আজ প্রায় 2 দিন হলো ঘরে চাল নেই, আটাও না। মন্টুর দোকানে মুড়ির প্যাকেট কিনতে গিয়েও ফিরে আসতে হলো। হাতে যা টাকা ছিল তাতে 1 প্যাকেট মুড়ি হবে না। খোলা মুড়ি চাইতে মন্টু এমনভাবে তাকালো যেন টাকা না দিলে এমনি মুড়ি নিয়ে চলে আসবে সুরমা। টাকা না দিয়ে ধারে যে এর আগে জিনিস নেয়নি তা নয়, বার কয়েক ধার নিয়েছে মুড়ি, পরে টাকা শোধ করেছে। কিন্তু মন্টু বলে 1 দফা টাকা ধার শোধ না দিলে আর 1 দফা মাল দেবে না। দোকানে গেলে আগে দেখে হাতে টাকা আছে কিনা, তারপর মুখের দিকে তাকায় খর চোখে। আজ আর দাঁড়িয়ে থাকতে পারেনি সুরমা। হাতে মাত্র 5 টাকা। 5 টাকাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে দেওয়ালের তাকের ঝাঁপিতে রেখে দিল সুরমা। দিনেশ বিছানায় শুয়ে মুখ দিয়ে লাল গড়াচ্ছে। শীর্ণ হাতটা মুখের কাছে বেঁকে রয়েছে দয়ের মতন। চোখ দুটো সিলিংয়ে। 2 দিন না খাওয়ায় ছেলেটা খিদে গোংড়াচ্ছে। বলে, আহ খিদে। কিন্তু 2 দিনের অনাহারে ওর গোংড়ানির শক্তিটাও লোপ পেয়েছে। কেন যে এমন হলো ছেলেটার? জন্ম থেকে তো এমন ছিল না। কারখানায় কাজ করতে গিয়ে হলো এ বিপত্তি। কোথাকার কোন মেশিন কন্ট্রোল হারিয়ে এসে পড়ল ওর ঘাড়ে। ছেলে পড়ে রইল হাসপাতালে। মাথার একটা অংশ বিকল হলো। কোম্পানির ঘর থেকে সে সময় কিছু টাকা দিয়েছিল ঠিকই, কিন্তু তাতে কতদিন? তখন তো দিনেশের বাবা পরেশও কাজ করত, বড়বাবুর দপ্তরে খাতা লেখার কাজ। কিন্তু এখন রিটায়ার করছে। কিছু টাকা সে সময় পেয়েছিল, কিন্তু অভাবের সংসারে ওই পুঁজিতে পেট চলে 3 জনের। যেখানে তাগড়া ছেলেটাই বিছানায়। সুরমা ঠিক করেছিল রান্নার কাজ নেবে, কিন্তু রাজি হয়নি পরেশ। বলেছে, যতই হোক তুমি ভদ্র বাড়ির বউ, দাদা অবস্থাপন্ন, তার ছেলেরা লায়েক, সেখানে তোমার রান্না করার কাজ নেওয়া কি ঠিক? রেগে ফোঁস করে উঠেছিল সুরমা সে কথা শুনে। ওরা কি আমাদের সংসার চালাতে আসছে? তা নাই বা এলো, কিন্তু আমাদের ফ্যামিলিতে কেউ কখনো লোকের বাড়ি কাজ করেনি, তবে কি পেটে গামছা বেঁধে থাকবে? শুনে মাথা নিচু করে বসে থেকেছে পরেশ। রিটায়ারের পর যে টাকা পেয়েছিল তার অর্ধেক গেছে দিনেশের চিকিৎসাতে, ছাদ দিয়ে টপ করে জল পড়তো, কিছু গেছে ছাদ মেরামত করতে। এছাড়া নিত্যদিনের খরচ তো আছেই। হাতে তখন স্বল্প টাকা, তাতে মাস চলে না। পরেশ তখন বড় বাজারে এক দোকানে হিসেব লেখার কাজ নিল। বয়সে ঝুঁকে গেছে, তবু রোজ যেত কোন্নগর থেকে বড় বাজার। একটা টিফিন বাক্সে করে ভাতের জল ঢেলে নিত যেত, সঙ্গে 1-2 দলা আলু সেদ্ধ। মোটামুটি করে চলছিল, কিন্তু কপালে দুর্ভোগ থাকলে কি করার? বড়বাজার থেকে ফেরার পথে পা ভেঙে বসে রইল 2 মাস। এখনও হাড় জোড়েনি। ডাক্তার অপারেশন করতে বলছিল, হয়নি। টাকা কোথায়? পা টেনে টেনে কোনো রকমে এঘর ওঘর করছে। এদিকে হাতে টাকা নেই, ভাড়ারে চাল নেই। একটা কিছু তো এবার সুরমাকেই করতে হবে। সেদিন রোষে বলেছিল ঠিকই লোকের বাড়ি রান্না করার কথা, কিন্তু এখন নিজেরই কেমন অস্বস্তি হচ্ছে। ভদ্র বাড়ির বউ, অভাবী ঠিকই, তবু ভদ্র, শিক্ষিত। এই বয়সে কেউ চাকরি দেবে না, কিন্তু রান্নার কাজ আর কার কাছেই বা করতে যাবে? পাড়ায় কেমন যেন লাগে। কী ভাববে মানুষ? হয়তো মুখের উপর না বলে দেবে। দরজায় কড়া নাড়ার শব্দে সুরমার চিন্তার ছেদ পড়ল। দরজা খুলে দাঁড়িয়েছে। সুমন একটা প্লাস্টিকের থলে ধরিয়ে দিল। এতে চাল ডাল আছে, পেঁয়াজ এনেছি, খিচুড়ি বসিয়ে দাও। তুই এসব ভিতরে আয়। সুমন ঘাড়ে জবজব করছিল। ঘরের কোণের একটা চেয়ারে বসল। আজ রাতে মনে হয় ডাকবে। যা গরম পড়েছে। তুই কি হসপিটাল থেকে ফিরছিস? হ্যাঁ। 1 গ্লাস জল দেবে? সুরমা রান্নাঘরের দিকে গেল। সুরমা মেজোজায়ের ছেলে। পরেশের মেজদার 1 ছেলে 1 মেয়ে। সুরমা ছোট। হসপিটালে প্যাথোলজি ডিপার্টমেন্টে কাজ করে। মাইনে পাওয়া যা পায় তাতে নিজের মা বাবা বউ 2 মেয়েকে চালিয়ে উপরি সাহায্য করা ওর পক্ষে কষ্টের। তাও করে। সুমনের মনটা বড়। যখন যতটুকু পারে সাহায্য করে। আজ যেমন এনেছে, এরকম এর আগেও এনেছে, চাল ডাল বিস্কুট, কখনো দিনেশের জন্য হরলিক্স। জলের গ্লাসটা এগিয়ে দিল সুরমা। তুই এসব আনলি? কেমন রে খারাপ লাগে? কতদিন ভাত চড়াওনি আগে বলো তো? অফিস ফেরত মন্টুর দোকানে গিয়েছিলাম ছোল বালাদা কিনতে। মন্টু বলল, তোমার কাকিমা তো দোকানে এসেছিল, না কিনেই চলে গেল। তখনও বুঝেছি। সুমন জলের গ্লাসে চুমুক দিল। তেষ্টা মেটার পরিতৃপ্তি ধ্বনি বের করে বলল, আহ! বলি কাকিমা এভাবে কি করে চলবে? কাকার তো বয়স হয়েছে, তার উপরে পায়ের যা হাল, আর কিছু করতে পারবে বলে মনে হয় না। তুমি একবার তমালদার কাছে যাও না। ও একাই তোমাদের সংসার টেনে নিতে পারবে। প্রচুর মালদার লোক, নিজের বিজনেস। আজ ফ্ল্যাট কিনছে তো কাল গাড়ি। মধু বৌদি তো হিরে ছাড়া পড়েই না।
তমালকে বলল মাস গেলে কিছু টাকা দিতে। মানুষ উপরে উঠে গেলে গরিব পরিজনদের জন্য কত কি করে। কিন্তু তমাল তো শুনেছি মুম্বাইতে থাকে। বড়দা বড়দি গত হওয়ার অনেক আগেই তো তমাল মুম্বাইতে আর অরুণ স্পেনে। জলের গ্লাসটা মাটিতে রেখে সুমন মাথা দোলালো। ওদের বাড়িটা গেল বছর ওরা বিক্রি করলো। তারপর ওই সল্টলেকে একটা ফ্ল্যাট কিনেছে তমালদা। আমি গিয়ে দেখা করে এসেছি। অরুণদা স্পেনেই আছে, তমালদাও মুম্বাইতে, কিন্তু এই সল্টলেকের ফ্ল্যাটে 6 মাস অন্তর আসে, কখনো 3 মাসেও আসে। এখন এখানেই আছে। তুমি কাল সকালেই চলে যাও। কিন্তু তমাল টাকা দেবে? সুরমা ভাবল, আমার যা দৈন্যদশা, ওর বউয়ের একটা নাকছাবের দাম যা, তাতে তোমার 3 মাস চলে যাবে। আরে ওর পক্ষে মাসে 10,000 দেওয়া কোনো ব্যাপারই না। সেখানে নয় 5,000 দিক আপাতত। তোমার এই 62 বছর বয়সে এসে তুমি তো আর চাকরি করতে বেরোতে পারবে না। তুমি যাও, দেখা করে এসো। সুমন চলে যেতে খিচুড়ি চাপিয়ে দিল সুরমা। আগে তো পেট, তারপর চিন্তা। পেট শান্ত হয়ে যাতে শুয়ে ভাবছিল কি করবে, যাবে কি যাবে না। এত বড়লোক তমাল, তার সামনে ভিক্ষার পাত্র হাতে দাঁড়াতে কি ভালো লাগে? কত বছর হতে চলল, কোনো দেখা সাক্ষাৎ পর্যন্ত নেই। ওর বিয়েতে গিয়েছিল সুরমা, তাও বহু বছর আগে। তখন এমন দৈন্যদশা ছিল না। আর একেবারে ছেলেটাও মনে আছে অল্প বিস্তর। সুরমা যখন নতুন বউ হয়ে এলো তখন বোধহয় তমালের বয়স 10 কি 12। ছুটোছুটি লাফালাফি করে খেলতো। সুরমা কখনো সখনো ধরে বেঁধে স্নান করিয়েছেন, কখনো ভাত মেখে গরজ করে খাইয়েছেন, তাও কালে ভদ্রে যখন একসঙ্গে হয়েছে তখন। তারপর যখন তমাল বিয়ে করলো, বড় চাকরিতে ঢুকলো, বছরে একবার আসতো ওদের এই কন্যাগড়ের বাড়িতে। মাঝে মধ্যে গেছে তখন সুরমাও। পরেশের মা তখন থাকতো ওদের কাছেই। অবস্থা ভালো ছিল তাই ঠাকুমাকে রাখতো ওরাই। হাবে ভাবে চালে চলনে তমালের তখন এক বড়লোকি ভাব। কাঁধ ঝাঁকিয়ে কথা বলা, বাঁকা চোখে তাকানো, কেমন যেন ঠেকতো সুরমার। আজও মনে আছে, গরমের ছুটিতে এসেছে তমাল। ওর ছেলে বাবলু বসে বসে পুরো চকলেটের কেক খাচ্ছে। স্বাস্থ্যও তো তার ভাল্লুকের মতন। ফোলা ফোলা গালের ভিতর নড়াচড়া করছে কেকের টুকরো। আর সেদিকে হা করে তাকিয়ে সুমনের বড় মেয়ে হীরা। সুমনের বিয়েটা তাড়াহুড়ো হয়েছিল। এদিকে তমালের বউ মুখ এগিয়ে দিচ্ছে একের পর এক টুকরো। দেখে সুরমার শাশুড়ি বলেছিলেন, বৌমা, বাড়িতে আর একটা মেয়েও তো আছে, ওকেও তো দিতে পারতে। মধুমন্তী ঠোঁট উল্টে বলেছিল, আমার বাবলুর ভাগ করে খাওয়ার অভ্যাস নেই, এখন দিতে গেলেই চেঁচাবে। সুরমার শাশুড়ি বলেছিলেন, ভাগ করে খাওয়াটা শেখাতে হয় বৌমা, নইলে যে কোনো দিনও কাউকে কিছু দিতে পারবে না। একলা ভাগ করে খাওয়ার প্রবণতা হবেই না কোনো দিন। উত্তরে মধুমন্তী কিছু বলেনি। তারপর পরেশের মা মারা যাওয়ার পর তেমন আর যাতায়াত ছিল না বাড়িতে। মেজো যার ছেলে সুমনি যা যেত আসতো আর টুকটাক খবর দিত। সেই তমালকে সাহায্য করবে? তবে বড়লোক মানুষের সাহায্য করার একটা প্রবণতা থাকেই। ওরা তো দান করার মধ্যেও ফ্যাশন খোঁজে। সেখানে সুরমাকে দিলে তো ওদের দানটা জ্ঞাতির মধ্যেই থাকবে। সে ভেবেও কি কিছু দেবে না? দিক চাই না দিক, সুরমার চাইতে দোষ কি? আর না চেয়ে অন্য উপায়ও বা কী আছে সুরমার? তাই সকাল সকালে বেরিয়ে পড়ল সল্ট লেকে। সুমন ঠিকানা দিয়ে গেছে, সঙ্গে যাতায়াতের টাকা। হলদে রোদ যখন ছাকাছোলা নজরে তাকিয়ে, গায়ে ঘামের বিজবিজ, বাতাসে পেট্রোলের গন্ধ, তখন অতি সংকোচে সামান্য একটা নেতানো ছাপা শাড়িতে সুরমা দাঁড়িয়ে একটা ঘাড় উঁচু করে দেখার মতন বিল্ডিংয়ের সামনে। এগুলোকে আজকাল বলে টাওয়ার। ঢুকেই একটা খুপড়ি মতন কেয়ারটেকারের চেম্বারে বলতে হয় তমাল সেনগুপ্তর নাম। কেয়ারটেকার ফোনে যোগাযোগ করলো সুরমার বলা নাম ঠিকানায়। সে জানতে চাইল সুরমার পরিচয়। সুরমা বলল। তারপর অনুমতি মিলল ঢোকার। লিফটম্যান দাঁড়িয়েছিল উর্দি পরে, বোতাম টিপে সুরুং করে পৌঁছে দিল 11 তলায়। লিফট যেখানে থামলো তার উল্টো দিকের চকচকে কাঠের দরজার সামনে মোটা লাল রঙের পাপোশ রাখা। দরজায় স্বর্ণাক্ষরে লেখা তমাল সেনগুপ্ত। দরজার পাশের বেলটা টিপল সুরমা। দরজা খোলার সঙ্গে সঙ্গে কুকুরের তীব্র চিৎকার ঝাঁপিয়ে এলো। এলোমেলোভাবে ডেকে চলেছে সে। দরজা খুলেছে তমালি, শর্টস পরা, গায়ে হাউকোট, কিন্তু বেল্ট খোলা, তাই ঝুলে পড়া বুক আর ফুলে ওঠা পেট উন্মুক্ত, চুল ছাঁটাই করা ঘাসের মতন, উঁকি মারছে সাদা কালো রেখারা। দরজা ছেড়ে সরে দাঁড়ালো তমাল। এসো এসো, ভিতরে এসো। এসি বাড়ি, মেঝেতে নিজের মুখ দেখা যায়। ঘরের ভিতর পেতলের টবে সাজানো বড় বড় শৌখিন গাছ। দেওয়াল জোড়া অ্যাকুরিয়ামে সাঁতরে চলেছে নীল লাল মাছ। সুরমা ও ছেঁড়া চটিটা বাইরে ছাড়তে যাচ্ছিল। তমাল বলল, ভিতরে রাখো। সেই তো অমন ছেঁড়া জুতো ওই ঝকঝকে দরজার বাইরে কি মানায়? নিজেকেই যে বড্ড বেমানান লাগছে এত শৌখিনতার মাঝে।
এসির এত ঠান্ডাতে অভ্যাস নেই, তাই শীত করছিল সুরমার। শাড়ির আঁচলটা গায়ে টেনে নিল ভালো করে, নরম জ্যালমেলে শাড়ি। এখন মনে হচ্ছে পাড়ার সুস্মিতার কাছ থেকে একটা শাড়ি চেয়ে নিলে ভালো হতো।